আমার ভেতরে যে কথার পাহাড় জমে রয়েছে, এই কথাটা আমি সবাইকে জানাতে চাই। না না না, মেয়ে ছেলে ডিরেক্টর বলতে দেবো না। কোনো সিনেমার তো ব্যাকগ্রাউন্ড ছিল না, যার ফলে আমি সিনেমা করতে আসছি বা ভাবছি, এটাই সবার কাছে একটা খুব অন্যরকম ভাবনা ছিল। আমি পড়াশোনা তো সবটাই অন্য দিক থেকে, যত ফিচার ছবি করেছি তাতে অনেক অনেক বেশি আমি ডকুমেন্টারি করেছি। ক্রাফটসম্যানশিপটা আমি জানি, যেটা নিয়ে আমি কাজ করতে এসেছি সেটা আমি জানি বলেই তো কাজ করতে এসেছি। আমার মেয়েরা তারা এই জগতে এসেছে এবং সেটাতে আমি তাদের হাত ধরে এনেছি আমি কিন্তু না। সেই সময় যেটা ছিল তখন মেয়ে ডিরেক্টর ছিলেন সত্যি সত্যি হাতে গোনা। একদম তাই। ডক্টর শতরূপা সান্যাল সেই কিন্তু লড়াইটা করেছিল, আমার পেছনে ছিল অবশ্যই আমাদের অন্যান্য এরা। আমরা ছবি স্টেজ থেকেই করতাম, কারণ তখন আমরা 35 মিলিমিটারে কাজ করতাম। 70s-এ শ্যাম বেনেগাল তিনি না এই জায়গাটা, এবং ধরো MS সাত্তু, ওরা এই জায়গাগুলো একদম ঝুঁটি ধরে নাড়িয়ে দিয়েছে। এখন টেকনোলজি, যার হাতে যত বেশি টাকা সে তত বেশি আধুনিক। আমি ছবি যখন আমি শুরু করি সেই সময় যে ভ্যানিটি ভ্যান, এটা আমাদের কাছে ভ্যানিটি ব্যাপারই ছিল। তুমি মিষ্টি তৈরি করেছো, মিষ্টির দোকান নেই, তোমার ঘর থেকে এসে মিষ্টি নিয়ে যাবে, তাহলে না, মনে করো নটি বিনোদিনী। তার পরবর্তীতে যারা প্রডিউস করতে এসেছে তারা অনেকেই নিজেদের গর্বপ্রায় মনে করেছে এবং নানাভাবে মেয়েদের এক্সপ্লয়েট করেছে, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারা খুব একটা কিছু মানে ভ্যালু এডিশন করতে পেরেছেন বলে আমার মনে হয় না। ভদ্রঘরের মেয়েরা আগে অভিনয় করতে আসতো না। ইনসিডেন্টালি সেই সময় যে নদিয়া জেলার যিনি জেলা জজ, তিনি আমার বন্ধু। 20 বছর আগে, আমি নাম করবো না, এগুলো তোমরা জানো, মানে তারা অভিনয় করতেও জানেন না, তাদের ঠেলে ঠুলে নামিয়ে দেওয়া হয়েছে। কারো চুলের একটা এরকম কায়দা আছে, এইটা তিনি কিছুতেই ভাঙবেন না। কারো ঘাড়ের কাছে ভীষণ সুন্দর করে ছাঁটা রয়েছে, তিনি একটা বৃত্তের রোল করলেও তার ঘাড়ের ওখানে সুন্দর ছাঁটাটাই থাকতে হবে। আজ আমাদের সাথে যিনি আছেন তাকে মা দুর্গা বা দশভুজার সাথেও তুলনা করা যায়। তিনি একদিকে একজন ডিরেক্টর, প্রডিউসার, রাইটার, লিরিসিস্ট, আর্টিস্ট, পোয়েট, ভেটেরিনারি ডক্টর আর সর্বোপরি একজন মা। তার দুই সুযোগ্য কন্যা রীতাভরি চক্রবর্তী এবং চিত্রাঙ্গদা চক্রবর্তী। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি, ডক্টর শতরূপা সান্যাল। তোমার সমস্ত ফিল্মই স্ট্রাগল অফ আ উইমেন বা ডোমেস্টিক অ্যাবিউসেস, এই পার্টগুলোকে পোর্ট্রে করা হয়। তো এটা কি তোমার পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স বা চ্যালেঞ্জেস থেকেই স্টোরিগুলোকে রেজোনেট করে, নাকি আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে সেটার থেকে ইন্সপায়ার হয়েছে? এটা বলি যে মানে আমার জীবনটা, আমার জীবনের যে যাত্রা, যে জার্নি, সেটা তো শুধুমাত্র ফিল্ম মেকিংয়ের সময় থেকে নয়। যবে থেকে আমি বাইরের পৃথিবীতে পা দিয়েছি, মানে যখন আমি স্কুলে গেলাম, তারপরে কলেজে গেলাম, তারপরে ইউনিভার্সিটিতে গেলাম, এবং তার পরবর্তীতে আমি সংসার করতে ঢুকলাম, তারপরে ছবির জগতে এলাম। এই সমস্ত জায়গায় আমাকে নানাভাবে মানে এটা অভিজ্ঞতার জায়গাটা খুব ইন্টারেস্টিং এই জন্যে যে নানা মানুষ, নানা ঘটনা, সবটাই যে আমার একবারে প্রত্যক্ষ আমার জীবনে ঘটছে এমনটা নয়। আমার ভেতর থেকে যে রিফ্লেকশনটা আসতে থাকে সেটা হচ্ছে বহু মানুষের, এবং তার মধ্যে একটা বৃহৎ অংশ হচ্ছে নারীদের। আমাদের সোসাইটিতে তাদের পজিশন, তাদের লড়াই, তাদের টিকে থাকা, তাদের অতীত, এগুলো আমার ভেতর থেকে প্রকাশিত হয়েছে, মানে খুব ছোট করে যদি বলতে চাই। কাজে আমার শুধুমাত্র চলচ্চিত্র আমি বলবো না, আমার সবচেয়ে বড় প্রকাশের মাধ্যম হচ্ছে এখন আমার লেখা, যার ফলে যেটা সত্য, যেটা ধ্রুব, যেটা ঘটে আসছে সেটাই বলি, মানে স্পেডকে স্পেডই বলতে চাই। বলিউড টলিউড সমানভাবে কাজ করেছো, সেখানে বলিউডে ধরো অনুরাগ কাশ্যপ, রাজত কাপুর তোমার ছবিতে অভিনয় করেছে। প্রফেশনালিজম, টেকনোলজি, ওয়ার্ক কালচারের দিক থেকে আমাদের টলিউড কতটা পিছিয়ে বলে তোমার মনে হয়? আমার যেটা মনে হয়েছে যে আমি বম্বেতে শুটিং করেছি যখন, তখন সেখানকার টেকনিশিয়ানদের নিয়ে কাজ করেছি, আর কলকাতায় যখন কাজ করেছি এখানকার টেকনিশিয়ানদের নিয়ে কাজ করেছি। আমার মনে হয়নি যে টলিউডের ছেলেমেয়েরা আদৌ পিছিয়ে। মানে ধরো তোমায় একটা জঙ্গল কাটতে দিয়েছি, জঙ্গল কাটার জন্য তোমাকে আমি মস্ত বড় একটা করাত দিয়েছি, অথবা তোমায় একটা কুড়ুল দিয়েছি। তোমার যদি বড় করার দিই তাহলে তুমি অনেক তাড়াতাড়ি কেটে ফেলতে পারবে, আর তোমার যদি একটা ছোট কুড়ুল দিই তাহলে তোমার অনেক দিন লেগে যাবে, এবং তোমার হয়তো কাজটা অত স্বাভাবিক মানে সুন্দর হবে না। এখন টেকনোলজি, যার হাতে যত বেশি টাকা সে তত বেশি আধুনিক যন্ত্রপাতি নিয়ে আসতে পারে। আমাদেরও ইন্ডাস্ট্রিতে মানে টলিউডে অনেক অনেক এই জিনিসগুলো আনয়ন হয়েছে।
আমরা এখন ইচ্ছে করলেই ধরো আমি আরেকটা মজার ব্যাপার বলি, আমি তো ছবি যখন আমি শুরু করি সেই সময় এই যে ভ্যানিটি ভ্যান, এটা আমাদের কাছে ভ্যানিটি ব্যাপারই ছিল, কিন্তু এখন ভ্যানিটি ভ্যান ছাড়া আমি শুধু ভাবতেই পারি না। আর বম্বে এটা অনেক আগে থেকে শুরু করছি, মানে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির কথা। আর সেই জায়গাগুলো থেকে আমি তো মানে সমান তালে কাজ করা যাকে বলে সেরকম না, আমি তো কতদিন পর পর একটা করে করে কাজ করি, তো আমি তাতে হ্যাপি। কিন্তু ব্যাপারটা এমন নয় যে আমার ঘাড়ে ঘাড়ে ছবি থাকে না বলে আমার খুব দুঃখ, তা নয়। কিন্তু কথা হচ্ছে যেটুকুনি কাজ আমি করেছি আমি নিষ্ঠায় করেছি, কিন্তু আমার কোথাওই মনে হয়নি যে আমাদের যে টেকনিশিয়ান যারা কাজ করেন তাদের হাতে আমি যদি একটা অত্যাধুনিক অস্ত্র তুলে দিই তার সেটা ব্যবহার করতে পারবে না, এটা আমার মনে হয়নি। কেন মনে হয়নি? শক্তি বন্দ্যোপাধ্যায় আমার ক্যামেরাম্যান, যিনি আমার প্রথম থেকে কাজ করেছেন। শক্তি বন্দ্যোপাধ্যায় আমার বাবার বয়সী, যিনি উৎপলেন্দুর চোখ ছবির ক্যামেরাম্যান ছিলেন। আচ্ছা, যদিও আমি প্রথম ছবি যখন করি তখন উৎপলেন্দুর সঙ্গে আমার আইনত বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু তাই বলে তার পুরনো টেকনিশিয়ানদের কাজে আমি কাউকে পাবো না এমন তো কোনো কথা নেই। যাই হোক, শক্তিদা আমার সঙ্গে কাজ করেছিলেন। শক্তিদা যখন কাজ করছেন তখন আমরা নিচের ক্যামেরায় কাজ করছি, বা যে ক্যামেরাগুলোতে কাজ করছি সেই ক্যামেরাগুলো কিন্তু যথেষ্ট পুরনো ক্যামেরা এবং 35mm ক্যামেরা। এবার জাম্প কাট করে যদি চলে আসি একেবারে যখন ডিজিটাল এসে গেল, তখন আমি যখন ডিজিটাল ছবি করছি তখন আমি 8/7 এর উপরে ছবি করছি, তখন শক্তিদাকেই বললাম যে আপনি ক্যামেরাম্যান। তো উনি বললেন যে বেশ ঠিক আছে, তো কিসে করতে হবে বলো। তখন আমি বললাম যে দেখুন এখন তো ক্যামেরাগুলো বদলে গেছে, এখন এইরকম এবং পুরোটাই একটা কার্ডের মধ্যে হবে। কার্ড কই, মানে ব্যাপারটা হচ্ছে উনি জানেন কিন্তু ওটা ওনার হাতে কেউ তুলে দেয়নি। উনি মোটামুটি ধরে নাও 1-1.5 ঘন্টার মধ্যে পুরো জিনিসটা বুঝে নিলেন। বুঝে নেওয়ার পরে উনি যে জিনিসটা আমাকে দিয়েছিলেন, যেটাকে প্রডিউস করা যেতে পারে, যে ছবিটা যেটা দিয়েছিলেন, সেটা সেই সময়ে ধরে নাও অমুক মানে FTI, SRFTI অমুক তমুককে পাশ করে আসা ছেলেদের থেকে কোনো অংশে সেটা কম ছিল না। তার মানে যে জানে বিষয়টার ABCD জানে এবং তার যে গ্রামারটা জানে, তাকে যদি তুমি দাও যে আপনাকে এইভাবে লিখতে হবে, সে সেটা পারে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের তো বাজেটটা কম থাকে, যার ফলে আমরা না অনেক কিছুই, এবার এই যে আমরা এখন যে ছবিটা করছি এই ছবিটাতে আমার বেশ কিছু কম্পিউটার গ্রাফিক্সের কাজ, ছোটদের ছবি, তো প্রতি পদে পদে আমি বুঝতে পারছি আমার যদি বাজেটটা একটু বেশি থাকতো আমি আরও সুপার ফাইন করতে পারতাম অনেকগুলো জায়গায়, মানে সেই জায়গাগুলোতে তো আরও কম্প্রোমাইজ করতে হচ্ছে। আচ্ছা, তুমি যে এই স্ট্রং থিম বা পাওয়ারফুল থিম নিয়ে কাজ করছো বা পোর্ট্রে করছো, সেখানে কোনোভাবে ব্যাকল্যাশ বা ক্রিটিসিজমের শিকার মানে তুমি ফেস করেছো কি? প্রতিটি মানে ক্রিয়েটিভ পার্সন সে নানা রকমভাবে ক্রিটিসিজম ফেস করে। সেই ক্রিটিসিজমের একটা হচ্ছে পজিটিভ ক্রিটিসিজম, একটা হচ্ছে নেগেটিভ। আর আমি আমার পরিবারের দিক থেকে মানে আমার বাবা মা ভাই বোন এবং আমার যারা বন্ধু বান্ধবরা, তারা আমার সবসময় ভীষণ হার্শ ক্রিটিক ছিলেন। বাবা মা তখন চলে গেছেন, মানে তারা কখনোই বাহ যা করেছিস বেশ করেছিস এরকমটা কখনোই বলতেন না। আমার অনু ছবিটা সব জায়গাতে, যেটা আমার প্রথম ছবি, সেই ছবিটা সর্বত্র খুব আদৃত হয়েছিল, মানে ন্যাশনালি ইন্টারন্যাশনালি, এবং আমাদের বাংলার দর্শক ছবিটা ভালোভাবে নিয়েছিল। কিন্তু আমার বাবা আমাকে বলেছিল যে বাবু তোর ছবিতে এত ডায়লগ কেন, সব বক 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 করেই যাচ্ছে সব ক্যারেক্টারগুলো। এবং এখানে এটা যখন আমার বাবা বলেছিলেন তখন আমি ভেতরে একটা মানে অ্যালার্ট হয়ে গেলাম যে এত কথা, সত্যি তো ভিজুয়াল মিডিয়ামে এত কথা থাকবে কেন। আর আমার উত্তরটা আমার কাছে ছিল এবং সেটা যে জানতে চাই আমি উত্তরটা বলবো। সেটা হচ্ছে যে আমার প্রথম ছবি করার সময় আমার মনে হয়েছিল যে আর যদি আমি আরেকটা ছবি করতে না পারি, আমার ভেতরে যে কথার পাহাড় জমে রয়েছে এই কথাটা আমি সবাইকে জানাতে চাই। সেটা হচ্ছে যে শুধুমাত্র অনুর যে জার্নি সেটা না, তার পাশাপাশি আর তার একটা ছাত্রী, তার জীবনের ভুল করা, যেটাকে আমি নিজে ব্যক্তিগতভাবে শতরূপা সান্যাল মনে করি যে এগুলো কোনোটাই ভুল না। মানুষ ইমোশন তার কাছে আসবে এবং ইমোশনের কাছে মানুষ ধরা দেবে, এটাই তার স্বাভাবিক প্রবৃত্তি। এটা কি ভুল কি ঠিক এটা সমাজ তৈরি করে দিচ্ছে। মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রিতে একজন মহিলা ডিরেক্টর হিসাবে সেই স্বীকৃতি পাওয়া, সেই জায়গাটা কি কোনোভাবে 97-98 সালে ছবি করার কথা ভাবছি বা ছবি বানাবো, কারণ আমার ফ্যামিলির দিক থেকে তো মানে যাকে বলে মানে আমার পৈতৃক দিক থেকে কোনো সিনেমার তো ব্যাকগ্রাউন্ড ছিল না, যার ফলে আমি সিনেমা করতে আসছি বা ভাবছি এটাই সবার কাছে একটা খুব অন্যরকম ভাবনা ছিল। আমি পড়াশোনা তো সবটাই অন্য দিক থেকে,
তো সেই সময় কিছুটা প্রতিবন্ধকতা আমি পেয়েছি, আমি বিভিন্ন ইন্টারভিউতে সেটা বলেছি যে তখন আমার টিকে থাকাটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, কারণ আমি দুটো বাচ্চাকে নিয়ে তখন আমি একা স্ট্রাগল করছি। আর সেই সময় তোমার একমাত্র ছিল কলকাতা দূরদর্শন, আর কোনো কিন্তু এই মিডিয়াগুলো আসেনি। তো তখন আমি চেষ্টা করলাম আমার বেঁচে থাকার জন্য আমি সিরিয়াল করি। তো নজরুল ইসলাম তার একটা লেখা বকুল বলে একটা সুন্দর উপন্যাস, সেটা নিয়ে আমি মানে করতে চেয়েছিলাম। মানে যখন যিনি প্রডিউস করবেন তার সঙ্গে যখন কথা হয়, তিনি জানেন না যে ডিরেক্টর সে একজন মহিলা। তো আমার যে বন্ধু ইন্ট্রোডিউস করে দিচ্ছিলেন, এই ব্যাপারটাতে আলোচনা ভেতর ছিলেন, তিনি ফিল্মের লোক। তিনি বললেন যে, এবং তিনি কিন্তু আজ পর্যন্ত আমার প্রতিভা, আমার চেষ্টা, আমার জেদ এবং আমার মেধার উপর তিনি আস্থা রাখেন। সুবিনয় দত্ত আমার সেই বন্ধুর নাম। যাই হোক, তো তিনি যখন বললেন যে ডিরেক্টর হচ্ছে শতরূপা সান্যাল, তখন আমার একটু কেউ চেনেন না। তো তখন তিনি বললেন যে কি মেয়ে ছেলে? তো বলে যে না 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 মেয়ে ছেলে ডিরেক্টর পয়সা দেবো না। কতটা আমার কানে সাংঘাতিকভাবে বেজেছিল। প্রথম তুমি ইন্ডাস্ট্রিতে পা দিচ্ছে, তখন ওই সময়টা একটু হার্টিংও লাগে যে হ্যাঁ আমায় কি তাহলে অ্যাকসেপ্ট করবে, মানে এই ব্যাপারটা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড। একেবারেই ভাবিনি যে এই প্রশ্নটা কোনোদিন আসতে পারে। আমি একটা জিনিস জানি, দেখো আমি যখন ভেটেরিনারি পড়তে যাই তখন আমাদের ক্লাসে না আমরা দুটি মেয়ে, 84 জন স্টুডেন্ট, তার মধ্যে তুমি রেশিওটা ভাবো, মানে মেল ছেলেরা। আমি কিন্তু তখন থেকেই জানি আমি যেখানেই কাজ করতে যাই না কেন সেখানটাতে ছেলেদের প্রাধান্য থাকবে। কিন্তু তাই বলে আমি আমার যে মানে ক্রাফটসম্যানশিপটা আমি জানি, যেটা নিয়ে আমি কাজ করতে এসেছি সেটা আমি জানি বলেই তো কাজ করতে এসেছি। নইলে কয়েক লক্ষ টাকা খরচা করে আমি নিশ্চয়ই সেখানে আমি পুতুল খেলা করতে আসিনি। কিন্তু সেটাই ছিল আমার একমাত্র, এবং মানে এত বছরের ক্যারিয়ারে ওইটাই একমাত্র ধাক্কা ছিল। কিন্তু পরবর্তীতে আমি ধরো এতগুলো ছবি করলাম, যত ফিচার ছবি করেছি তার থেকে অনেক অনেক বেশি আমি ডকুমেন্টারি করেছি, প্রচারধর্মী ছবিগুলো করেছি। প্রচারধর্মী মানে যেমন ধরো ইউনিসেফের হয়ে কাজ করেছি, তারপরে বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্য কাজ করছি, এইডস সচেতনতার জন্য কাজ করছি, সেই যে কাজগুলো করেছি। এইসব জায়গাতে কখনোই আমাকে মানে কোট আনকোট মেয়ে ছেলে বলে কেউ ভাবেনি, ডিরেক্টর বলেই ভেবেছেন। এবং এখন তো ধরো এত বছর পেরিয়ে গেছে, এখন আমার মেয়েরা তারা এই জগতে এসেছে, এবং সেটা যে আমি তাদের হাত ধরে এনেছি আমি কিন্তু না, আমি যে চেয়েছিলাম এমনটাও না, কিন্তু এটাই বোধহয় ছিল ইনএভিটেবল। তো ওরা কিন্তু কোথাওই, বিশেষ করে ক্যামেরার পিছনে কাজ করার জন্য সে মেয়ে না পুরুষ, নাকি সে উভধর্মী, আগে তাও একটা কনভেনশনাল মেন্টালিটি লোকের মধ্যে ছিল, ওই যে মেয়ে ছেলে কাজ করবে, কিন্তু এখন আমার মনে হয় ট্রান্সফরমেশন হয়েছে, সকলের মেন্টালিটি চেঞ্জ হয়েছে। জাস্ট ভাবতে পারবে না, আমি যখন ছবি ডিরেকশন দিতে শুরু করলাম, এটা হচ্ছে 97-98 সাল, তার মানে ধর হিসেব করে দেখো এখানে 24 আর এদিকে 3, 27 বছর হয়ে গেল। মানে আমি তো এখানে বুড়ো ভাব হয়ে গেছি। কিন্তু সেই সময় যেটা ছিল, তখন মেয়ে ডিরেক্টর ছিল সত্যি সত্যি হাতে গোনা। একদম তাই। ক্যামেরা পার্সন তো মেয়ে ছিলেনই না, মেয়েরা শুধুমাত্র ক্যামেরার সামনে কাজ করতো, আর ক্যামেরার পেছনে বলতে হেয়ার ড্রেসার, খুব জোর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 1-2 জন, আর সঙ্গীতের ফিল্ডে কিন্তু মেয়ে মানে লেখেন এবং তবু ছিলেন। এখন আমি এই এত বছরে যেটা দেখছি সেটা মানে দুটো ইন্টারেস্টিং জিনিস আমি বলবো। একটা হচ্ছে সিনেমার জগৎ, যেখানে আমি এখন দেখছি ক্যামেরা পার্সন মেয়ে। আমার এই ধরো আমি লাস্ট যে ছবিটা এখন করেছি, ডিওপি যারা, তার সে মেয়ে, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেয়ে, আমার প্রত্যেকটি বিভাগে এখন মেয়েরা এগিয়ে এসেছে এবং তারা জায়গা করে নিয়েছে, প্রত্যেকে দাপটের সঙ্গে কাজ করছে। শুধু মেকআপ আর্টিস্ট বা হেয়ার ড্রেসার তা নয় কিন্তু, বা কস্টিউম ডিজাইনার তা নয়, প্রত্যেকটা ফিল্ডে, প্রতিটি ফিল্ডে মেয়েরা কাজ করছে। ডিরেকশন প্রাউড ফিলিং, নিশ্চয়ই ডিরেকশন কেন প্রাউড ফিলিং হয় জানো তো, মেয়েরা কাজ করছে বলে না, আমি তাদের একটা কাইন্ড অফ পায়োনিয়ার ছিলাম বলে। আবার অন্যদিকে ধরো ভেটেরিনারি কথা যেটা বলছি, আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে যখন যাই, সে সময় বললাম তো ওই অবস্থা, দুটি মেয়ে আমরা, আমাদের একটা হোস্টেল ছিল না, হোস্টেল ছিল না বলে মেয়েরা পড়তে আসতো না। লড়াই করে ডক্টর শতরূপা সান্যাল সেই কিন্তু লড়াইটা করেছিল, আমার পেছনে ছিল অবশ্যই আমাদের অন্যান্য মেয়েরা, বন্ধু বান্ধবরা, এবং হোস্টেল হলো, সেই হোস্টেলে এখন মানে এখন তো ক্যাম্পাস চলে এসে সেখানে ভেগাচ্ছি আছে, তুমি এখানে গিয়ে দেখবে মেয়েরা পড়ার জন্য যে আসছে নানা জায়গা থেকে, তারা জায়গা পাচ্ছে না, এত মেয়ে পড়তে আসে, এত মেয়ে ভেটেরিনারিয়ান। তো
তো এই যে দুটো জায়গার কথা আমি বলছি, একটা ফিল্মের জায়গা এবং ভেটেরিনারি জায়গায়, দুটো জায়গাতেই আমার মনে হয়েছে যে দুটো জায়গায় মেয়েদের জন্য কাজ করার জন্য অত্যন্ত আদর্শ জায়গা। মানে আমি বলছি না মেয়েদের জন্য খনিতে গিয়ে কাজ করা খুব আদর্শ কিংবা তাদের যুদ্ধে যাওয়াটা আদর্শ, এগুলো আমি মনে করি না। এটা যদি বলো সেটা আমি কেন মনে করি না সেটা আমি বলবো, কিন্তু সেটা তো আজকে আমাদের বিষয় নয়। কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডে প্রতিটি ইঞ্চিতে সেখানে আসলে তার মেয়ে না পুরুষ এটা নির্ভর করে না। অবশ্যই সমাজটা কিভাবে একজন মেয়ে দেখছে, একজন পুরুষ দেখছে, এইটা মানে যেহেতু ডিফারেন্ট, সুতরাং একজন মেয়ে ডিরেক্টর যখন কাজ করেন মেয়েদের সাবজেক্ট নিয়ে এবং পুরুষ ডিরেক্টর যখন কোনো মেয়েদের সাবজেক্ট নিয়ে কাজ করেন, এটা আমার এই ধরে নাও 27 বছরের অভিজ্ঞতা দেখেছি, দুটো ডিফারেন্ট হয়। তুমি যে একটু আগেই কথা প্রসঙ্গে বলছিলে যে ওরা রীতাবরী বা চিত্রাঙ্গদা ওরা ওদের ট্যালেন্টে এখানে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, আমার মেয়ে বলে না, কিন্তু নেপোটিজম নিয়ে কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা বিতর্ক আছে। হ্যাঁ, তো এটা কি তুমি বা রীতাবরী চিত্রাঙ্গদা কখনো ফেস করেছো? না, আমার এটা নেপোটিজম যেটা না সেটা বলিউডের ক্ষেত্রে ভীষণভাবে মানে এটা হয়, কিন্তু কলকাতার যে ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিতে সবাই সবাইকে চেনে। আর এইখানে মানে যারা কাজ করতে আসেন, আর এখন তো ধরো এই ওটিটি হয়ে গেছে, এতগুলো চ্যানেল হয়ে গেছে, সুতরাং কাজ করার জায়গাগুলো অনেক বিস্তৃত হয়েছে, ব্যাপ্ত হয়েছে। সেখানে ডিরেক্টরের বা প্রডিউসারের ছেলে বা মেয়ে হলে যে সুযোগ পাওয়া যেত, যেটা একসময় হতো, আজকে থেকে ধরা যেতে পারে 20 বছর আগে, আমি নাম করবো না, এগুলো তোমরা জানো, মানে তারা অভিনয় করতেও জানেন না, তাদের ঠেলে ঠুলে নামিয়ে দেওয়া হয়েছে, সেই ধরনের অভিজ্ঞতা হয়েছে। কিন্তু এখন ইন্ডাস্ট্রি এমন হয়ে গেছে, এখানে সাংঘাতিক কম্পিটিশন। মানে দর্শক যদি মানে প্রডিউসার বা ডিরেক্টরের ছেলে মেয়েকে নাকচ করে দেয়, নাকচ একদম তাই। সেটা এখানে মানে আমি যেটা চিত্রাঙ্গদা ও রীতাবরীর ক্ষেত্রে বলবো যে ওরা যে অভিনয় করবে বা ওরা যে ছবি বানাবে সেটা আমার হয়তো একটা ভেতরে মনে করা একটা সুপ্ত আকাঙ্ক্ষা, কিন্তু ওরা যে অভিনয় করতে আসবে সেটা ওদের সম্পূর্ণ নিজস্ব একটা মানে ভাবনার জায়গা থেকে। রীতাবরী তখন খুবই ছোট, ও মানে 10 ক্লাস মানে পরীক্ষা দিয়ে 11 ক্লাসে ঢুকছে, সেই সময়টাতে ও অগবধূ সুন্দরীতে রীতিমতন পরীক্ষা দিয়ে ও একটা সুযোগ পায়, এবং সেটাও অডিশন দিয়ে ওই যে অডিশন যে দিতে গিয়েছিল সেখানে কেউ জানেও না ও যে আমার মেয়ে কিংবা ও উৎপলেন্দ্র চক্রবর্তী মেয়ে, এগুলো কিন্তু কেউ জানতো না। তো ও সেখানে অডিশন দেয়, ও একটা ক্যারেক্টারের জন্য সিলেক্টেড হয়, ও চলে আসে, ওটা রবি ওঝার প্রোডাকশন ছিল, এবং রবি ওঝা তার আমি বলবো সোনার হাত, মানে উনি যে যে ছেলে মেয়েগুলোকে ছুঁয়েছেন প্রত্যেকে এখন প্রতিষ্ঠিত। তো রীতাবরী সেভাবে আসে, কিন্তু স্কুল থেকে যদি সে সাপোর্টটা না পেত, অত বড় একটা যে অগবধূ সুন্দরী সিরিয়ালে তার মানে চূড়ান্ত জনপ্রিয়তা, এবং শেষের দিকে এমন একটা অবস্থা হলো 1 বছর পরে যে 22 মিনিটের এপিসোডের মধ্যে মানে 14 মিনিট রীতাবরীকে দেখাতে হবে। এটা ছিল মানে দর্শকদের ওরা যে তখন তো এইসব এসে গেছে অলরেডি মার্কেটে। ও তখন বলেছিল যে মানে এবার আমাকে ছুটি দিতে হবে, তো এবং মানে সেটা আবার অন্য গল্প, মানে সেখানে ও রেজাল্ট ভালো করলো, ও ছেড়ে চলে এসেছিল, মানে ওর জন্যে সিরিয়ালটা গল্পটাকে গুটিয়ে ফেলতে হয়েছিল বলে সবার খুব রাগ ছিল, এবং ইন্ডাস্ট্রিতে অনেকেই বলেছিলেন যে ওর দ্বারা অভিনয় হবে না, কিন্তু ও নিজেকে প্রমাণ করে, ও দুটো সাবজেক্টে টপার হয়, ও স্কুলে টপার হয়, এবং ওকে নিয়ে এবিপি আনন্দ রীতিমতো একটা অনুষ্ঠান করেছিল যে রাধেশে চুলো বাঁধে। এবং যেহেতু ইন্ডাস্ট্রিতে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা মানে প্রচলিত ধারণা আছে, ধারণা হওয়ার কারণও আছে যে অভিনয় করার জন্য কোনো লেখাপড়া করার দরকার হয় না, মানে অর্ধশিক্ষিত অশিক্ষিত হলেও চলে, এবং ইন্ডাস্ট্রিতে অন্যান্য বিভাগগুলোতেও কাজ করার জন্য সেরকম কোনো যোগ্যতার দরকার হয় না, মানে চেনা পরিচিত মামা মাসি কাকা হলেও হয়, মানে সিনেমাতে নেমে গেল এইরকম একটা ব্যাপার। এখন যে ধরনের কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে শেখার জন্য সেখানে তো ডেফিনেটলি ব্রেন ইনভলভমেন্ট বা ব্রেন স্টর্মিংটা ভীষণ দরকার। সেই ধরনের আমি জানি যারা দর্শক বা যারা আমাদের একটা মানে তাবৎ যে জনসাধারণ, আমি তো সবার সঙ্গে মিশি, আমার তো যেহেতু শুধু সিনেমার জগৎ নয়, আমার জগৎ অনেক ব্যাপক, সেখানে আমি যেটা বুঝতে পারি যে অনেকেরই ধারণা ওকে দেখতে তো বেশ সুন্দর, এই ওকে সিনেমায় নামিয়ে দাও, ওকে সিরিয়ালে নামিয়ে দাও। আরে সিরিয়ালে নামানো বা এতে নামানো এখানে শুধু তার ভেতর থাকতে হবে, তার একটা পরিচর্যা দরকার। তুমি একটা ভোতা ছুরি নিয়ে এসে যা খুশি তাই কাটাকুটি করতে পারো তা তো না, সেই ছুরিতে তাকে ধার দিতে লাগে। সুতরাং প্রতিটি মানুষই এক একটা ছুরি, কিন্তু তার যে ওই ধার দেওয়াটা বা শান দেওয়াটা সেটা হচ্ছে তার শিক্ষা, সেটা হচ্ছে তার চর্চা। এবং ধরে নাও শিক্ষাটা এমন হতে পারে যে একাডেমিক শিক্ষা নয়, কিন্তু তাকে ছবি দেখতে হবে, ও
ওই পচা সিরিয়ালগুলো দেখে সে ভেবে নিল যে ওইভাবে ডায়লগ থ্রো করাটাই হচ্ছে আসল। সেটা তো নয়। দেখো একটা লাইট কিভাবে নিতে হবে, মুভমেন্ট কিভাবে হবে, তারপর একটা চরিত্রকে নির্মাণ করতে হবে কিভাবে, মানে তারা আমি ধরে নিলাম সে ডোমেনে আসতে গেলে তার একটা মানে আমি বলতে চাইছি ধরো হ্যাঁ। সে স্তানিস্লাভস্কির নাম শোনেনি, সে উৎপল দত্তর নাম শোনেনি, সে কেয়া চক্রবর্তীর নাম শোনেনি। হতে পারে তাকে সবই জানতে হবে, আমার কোনো কথা নেই, কিন্তু তাকে শিক্ষিত হতে হবে তো কিছুটা অন্তত। কিন্তু ওই শুধুমাত্র ঈশ্বর দত্ত বা প্রকৃতি দত্ত সুন্দর চেহারা আছে, কণ্ঠস্বর আছে, তাই সে পেরে যাবে, এই ধারণাগুলো 40 বছর আগে মানে প্রতিষ্ঠিত ছিল। এখন কিন্তু ছেলে মেয়েরা জানে, যারা আসে তারা জানে এটাকে দীর্ঘ লড়াই। হ্যাঁ হ্যাঁ, এবং যেটা ওই শর্ট টার্মে আসবে নিভে যাবে, একদমই একদম ওভাবে। মানে এখন দেখো আগে ছবি 10 লাখ টাকায় তৈরি হতো, এখন একটা ছবির মানে বাজেট হয় 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা। কে বলতো ওই রকম নড়বড়ের সমস্ত ক্যারেক্টার নড়বড়ে এই নিয়ে এই পরিমাণ রিস্ক নেবে। আর একটা জিনিস বলছি, আজকে সিনেমার জগৎ হচ্ছে কর্পোরেট জগৎ। কর্পোরেট মানে নির্মম, তার কাছে কেউ ক্ষমা পায় না। এতটুকুনি ভুল হলে সে ডিরেক্টর হোক, সে মানে সে ক্যামেরার সামনের লোক হোক পিছনের লোক হোক, প্রত্যেকে একবার কচু কাটা হয়ে যাবে, থাকবে না, জাস্ট টিকবে না। ইন্ডাস্ট্রিতে সাস্টেন বা সার্ভাইভ করতে গেলে সেই বেসিক নলেজ অ্যান্ড স্কিল সেটটা খুব ইম্পর্টেন্ট, এবং একটা শিক্ষা দরকার, মানে সেটা না হলে একদম। মানে ধরো আমি যখন ছবি শুরু করেছিলাম, যে আজ থেকে 27 বছর আগে, তখন তুমি যে বিভাগটাতে কাজ করো এরকম কোনো বিভাগই ছিল না। ক্রিয়েটিভ পার্ট ছিল কি? ছিল না। একজনই পোস্টার বানাতেন, তাকেই সবাই পোস্টারের দায়িত্ব দিয়ে দিত। পোস্টার শুট যে আলাদা করে করা যেতে পারে সেটাও কেউ ভাবতো না। আমরা ছবি স্টিল থেকেই করতাম, কারণ তখন আমরা 35 মিলিমিটারে কাজ করতাম। আর আজকে ঘুরিয়ে আমরা মানে কার্ড আমরা খতম করে ফেলছি, কারণ এখন ডিজিটাল হওয়াতে আমাদের অনেক চেঞ্জ হয়ে গেছে সমস্ত দিকটা। মানে এই নিয়ে আলোচনা করতে গেলে তোমার রাত কাবার হয়ে যাবে, মানে যে ভিজুয়াল করে বদলে গেল, গোটা দুনিয়াটাই বদলে গেল। দুনিয়া বদলালো আর ফিল্ম ইন্ডাস্ট্রি বদলাবে না? ভিজুয়াল কমিউনিকেশনের জন্য একটা যে আমাদের যে ক্রিয়েটিভ কমিউনিকেশন আমরা কিভাবে অডিয়েন্সের কাছে পৌঁছে দেব, তার জন্য যে ভাবনাটা সেটাকে ভিজুয়ালাইজ করা। মানে আমি এখানে আগেকার নায়ক নায়িকাদের ক্ষেত্রে শুনেছি কারো চুলের একটা এরকম কায়দা আছে, এইটা তিনি কিছুতেই ভাঙবে না। কারো ঘাড়ের কাছে ভীষণ সুন্দর করে ছাঁটা রয়েছে, তিনি একটা বৃত্তের রোল করলেও তার ঘাড়ের উপরে সুন্দর ছাঁটাটাই থাকতে হবে। তো এইগুলো ছিল, আজকে তিনি সেটা হবে না, একদম না। মানে আমি বলছি 70s শ্যাম বেনেগাল তিনি না এই জায়গাটা, এবং ধরো MS সাত্তু, ওরা এই জায়গাগুলো একদম ঝুঁটি ধরে নাড়িয়ে দিয়েছিলেন। এবং তার পরবর্তীতে তখন আমরা শিশু, কিন্তু ওই ছবিগুলো দেখতে দেখতেও আমাদের বড় হওয়া। কাজেই ছবিতে কি আমরা দেখাবো, তার কন্টেন্ট এবং তার প্রেজেন্টেশন, এই জায়গাগুলোতেও যে একদম বাস্তব ঘেঁষা জায়গাগুলোতে আসতে শুরু করলো। এবং সিনেমা বা রূপলী পর্দা বলতে যে একটা রূপলী জগতের আলাদা মানে রাংতা শহরের লোকজন তারা, এমন ভাবাটা এখনো আছে কিছুটা, কিন্তু ধরে নাও 70% চলে গেছে। যারা ফিল্ম মেকার্স তাদের জন্য কি ফান্ডিং নিয়ে কি ফিল্ম মেকার্সদের একটু চ্যালেঞ্জেস ফেস করতে হয়? দেখো বাংলা ছবি করতে আসাটাই চ্যালেঞ্জ, কেন জানো তো? 1 2 3 4 করে যদি বলি অনেক লোক আমাকে মারবে, তবু আমি বলছি যে প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে টেকনিশিয়ানদের নেওয়ার ক্ষেত্রে একটা গিল্ড বলে একটা বস্তু আছে। এবং আমার মনে হয় টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন যা বর্তমান সিনারিও, এখানে আর এইটা যদি চলে, আর এখানে কোনো দিন আর ভালো ছবি হবে না। আন্তর্জাতিক মানের ছবি এখানে হওয়া সম্ভব নয়। কেন জানো তো? প্রথম কথা হচ্ছে বাজারটা অনেক ছড়িয়ে গেলেও আসলে ছোট হয়ে গেছে। ছিল 750 হল, সেখান থেকে কমে এসে এখন 300 হল। তুমি মিষ্টি তৈরি করেছো, মিষ্টির দোকান নেই, তোমার ঘর থেকে এসে মিষ্টি নিয়ে যাবে না, তোমার দোকান চাই। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আমার ছবি রেডি হয়ে যায়, ছবি তারপরে আমার মানে অন্য কোনো এই নেটফ্লিক্স অমুক এইসব জায়গায় আছে, সেসব জায়গাতে, কিন্তু সেখানেও অনেক বিভিন্ন দরজা পেরিয়ে যেতে হবে। সেখানে তুমি তোমার ছবি আদৌ জায়গা পাবে কিনা জানি। ছবি তৈরির খরচা মানে ধরা যাক ক্যামেরা বা এডিটিং, এগুলো তুলনামূলকভাবে সস্তা হয়ে যাওয়ার ফলে ছবি তৈরি হচ্ছে কিলো। মানে যে প্রচুর ছবি তৈরি, সব ছবি যে তার কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারছে এমনটা না। ধরো সারা বছরে 50টা ছবি তৈরি হচ্ছে যেগুলো কাঙ্ক্ষিত মানে পৌঁছচ্ছে, এবার 50টা ছবিতে রিলিজ করতে হবে, রিলিজের জায়গা তার নেই, তো সেখানটাকে মারামারি করতে হচ্ছে। শুধু তার নিজের সঙ্গে শুধু নয়, বম্বের যে ছবি আসছে তার সঙ্গে। যেই মুহূর্তে বড় বিগ বাজেটের ছবিগুলো আসে তখন সঙ্গে সঙ্গে তো গেল। এবার আরেকটা শোনো, তোমাকে ছবি সব পেলে, তোমার শো টাইম দিল সকাল 9টা 15,
রাত্রির 11:15 তোমার ছবি কোন দর্শক দেখতে চায়? কোন দর্শক? এটা গেল একটা। তা ছবি তৈরি করে শান্তি নেই, ছবি তৈরি করার সময় শান্তি নেই, তাহলে কোন প্রডিউসার শান্তি মতন টাকা ঢালতে আসবে যে হ্যাঁ ভাই তোমার তোমার মানে ছবি আঁকার জন্য তোমার যদি 1000 টাকার রং তুলি ক্যানভাস লাগে এটা সেটা দিচ্ছি বাবা, তাই দিয়ে তুমি তোর মনের শান্তি করো। কিন্তু ছবি তৈরি করার জন্য যে তোমার 1 কোটি টাকা লাগবে, এ কি মানে মজা নাকি? তুমি 1 কোটি টাকা ফেরত দিতে পারবে মার্কেট থেকে? ভালো চরিত্র পেতে গেলে কম্প্রোমাইজ করতে হয় প্রডিউসারের সাথে। তুমি কি বলবে, এটা কতটা সত্যি আদৌ? আমার নিজের ক্ষেত্রে বা আমার চারপাশের লোকজনের ক্ষেত্রে এরকম ধরনের ঘটনা আমি মানে জানি না, কিন্তু নিশ্চয়ই ঘটে বলেই তো মানে কিছু তো রটেছে। এতদিন পর্যন্ত এটাই হয় যে একজন মানে সত্যজিৎ রায়ের সময় থেকেই ধরো একটা চরিত্র মানে একজন ডিরেক্টর এরকম ভাবে ভেবেছেন যে এই চরিত্রটা এরকম দেখতে হবে, এরকম লুক হতে হবে। এখন যারা অভিনয় করছেন তাদের মধ্যে যদি সেরকম লুকটা পাওয়া না যায় তখন তিনি কি করবেন? যারা অভিনয় করে না, অর্থাৎ অভিনেতা যারা, তাদের মধ্যে থেকে তিনি খুঁজে বার করার চেষ্টা করবেন। তো আমিও এরকম ভাবে বহু চরিত্র খুঁজে বার করেছি, মানে আমি তো মানে কি বলবো মানে ওই জায়েন্টের পাশে একটা পিঁপড়ে, কিন্তু তবু ধরো ব্যাপারটা এরকম ভাবেই হয়েছে এবং তাদেরকে শিখিয়ে পড়িয়ে একটা মানে চরিত্রের খোলসের ভিতর তাকে ঢোকানো, এই জিনিসটা আমি করেছি। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত যেটা বললাম যে অডিশন ব্যাপার তো নেই, সুতরাং একটা চরিত্রের জন্য যে 100টা ছেলে মেয়ে এলো, তারা অডিশন দিল, তাদের থেকে বাছাই করে নেওয়া হলো, এই জিনিসগুলো সদ্য ইন্ট্রোডিউসড হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রি যদি তুমি ইতিহাস দেখো, এটা কিছু মিথ্যে কথা নয় যে ভদ্রঘরের মেয়েরা আগে অভিনয় করতে আসতো না, যার জন্য অভিনয় করবার জন্য প্রথম দিকে ছেলেরা করেছে মেয়ে সেজে, তারপরে মানে অন্য জায়গা থেকে খারাপ পাড়া থেকে মেয়েদেরকে নিয়ে এসে তাদেরকে দিয়ে অভিনয় করানো হয়েছে এবং সেইখান থেকে মেয়েদের যে স্ট্রাগল, সেই লড়তে ধরো পরবর্তীতে যেখানে এসেছে তাদের যদি ব্যাকগ্রাউন্ডগুলো দেখো, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে যে তারা নিরুপায় হয়ে পেটের দায়ে কাজটা করতে এসেছে। অর্থাৎ এই মিডিয়ামটার প্রতি ভালোবাসা এটা কিন্তু মানে সেই সময়টাতে ছিল না। তার পরবর্তীতে যেটা কি হলো সেটা হচ্ছে যে এই মিডিয়ামটা রাতারাতি খ্যাতি দেয়, তার জন্যে এই যে যেটা তুমি বলছো এইভাবে যে এক্সপ্লয়েট করা সেটা যে শুরু হলো এবং সেই এক্সপ্লয়েটেশনে অনেকেই সে হাড়ি কাঠি গলা দিল এবং দিয়ে তারা কেউ সফল হয়েছে, কেউ অসফল হয়েছে, যাই হোক সেই জিনিসগুলো রয়েছে। কেউ তো তার মানে লজ্জার কথা দুঃখের কথাটা বলে না। এখন আজকের দিনে মেয়েরা তার লাঞ্ছনার কথাটা জোর মুখে বলে যে না আমি লাঞ্ছিত হতে চাই না। এটা বলার সাহসটা পেয়েছে কেন? আগের ঘটনাগুলো ঘটেছিল বলে। সুতরাং আমি টাকা দিচ্ছি বলে আমি যাকে খুশি আমি আমার সঙ্গে নিয়ে যেতে পারি, এই জিনিসটা কিন্তু মানে চলেছে অনেকদিন, কিন্তু এটা আর চলবে না। কারণ এইটাও তো একটা আর্টিস্ট মানে আর্ট নিয়ে ডিল করছেন, শুধু গ্ল্যামার ইন্ডাস্ট্রি সেটা তো নয়। অর্পিতা একটা কথা বলি, সোসাইটি এখন এমন যে এটা 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 তোমাকে মানে মানতেই হবে যে সোসাইটি এখনো পর্যন্ত মেয়েদেরকে কিন্তু দ্বিতীয় লিঙ্গ হিসেবে ভাবে এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ভাবে। তুমি তোমার কথা ভাবলে হবে না বা আমি আমার কথা ভাবলে হবে না। তা না হলে একটি মেয়ে, সে ডাক্তার হোক, সে একজন অভিনেত্রী হোক, সে একজন ভেটেরিনারিয়ান হোক, পরপর তুমি যতগুলো রেপ অ্যান্ড মার্ডারের ঘটনাগুলো ঘটেছে সারা দেশে, এই সমস্ত মেয়েরা মানে যেগুলো ফোকাসে এসেছে এরা প্রত্যেকে কিন্তু নিজ স্বশাসিত প্রতিষ্ঠিত, কিন্তু তারপরেও পুরুষের চোখে সে কিন্তু ওই আজকের মেয়েরা, আজকে আমি যখন প্রকাশ্যে এই শব্দগুলো বলছি, আমাদের ছোটবেলায় আমরা রেপ বা ধর্ষণ শব্দটা শুনলেও কানে হাত দিতাম। তাই বলছি বদলাচ্ছে, দৃষ্টিভঙ্গিটা বদলাচ্ছে এবং দৃষ্টিভঙ্গিটা বদলানোর জন্যে বড় ভূমিকা মানে এখানে ধরে নাও রামমোহন বিদ্যাসাগর হয়তো নেই, কিন্তু তোমার আমার ঘরের আমাদের বাবা, স্বামী, দাদা, ভাই তারাও কিন্তু এখন রামমোহন বিদ্যাসাগর। তাই বলছি আমাদের ঘরে ঘরে পরিবর্তনটা হতে শুরু করেছে এবং সেটা দরকার, মানে এটা না হলে আমরা একই জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে বসে থাকতাম। কিন্তু সত্যজিৎ রায়ের মহানগর ছবিটা মনে করো একদম শেষের দিকে আরতি সে রেজিগনেশন দিয়ে চলে আসে। কেন? তাকে কেউ অপমান করেনি, অপমান করেছিল অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটিকে, তার যে বস। তো তখন এই যে আরতি বেরিয়ে আসে, তখন স্বামীরও চাকরি নেই, স্ত্রীরও চাকরি নেই, তখন এই জায়গাটা মানে আমি তোকে বলছি আমার গায়ে কাটা দিচ্ছে যে দুজনে রাস্তা দিয়ে হেঁটে আসছে কলকাতা শহরে, তখন আরতি বলছে এত বড় একটা শহর, এত মানুষ, দুজনের একজনের তো একটা চাকরি পাবো না। এইটা হচ্ছে ভ্যালুস, এই হচ্ছে লড়াইয়ের চাই। বুঝতে পারছি একজন পরিচালক, আর্টিস্ট,
পোয়েট, রাইটার, মানে তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে তোমার চোখ চলচল করছে, একটা গুজবাম্প হচ্ছে, কারণ তুমি যখন বলছো একটা ঘটনা তুমি ভেতর থেকে ওটাকে ফিল করছো, তোমার মনে পড়ে যাচ্ছে, তুমি ভিজুয়ালাইজ করছো সেই সিনগুলো তোমার সামনে, চোখের সামনে। একদম সত্যি। একটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। শতরূপা সান্যাল, ডটার অফ শ্রী তরুণ সান্যাল, রীতাভরি চক্রবর্তী এবং চিত্রাঙ্গদা চক্রবর্তী, তাদের বাবা শ্রী উৎপলেন্দ্র চক্রবর্তী সারনেম ব্যবহার করছে, যেটা স্বাভাবিক। তোমার কি কখনো মনে হয় যে ওরা তোমার সারনেম এই ব্যবহার করলে ভালো? সারনেম নিয়ে ওই ধরনের ভাবনাটা কিছু ছিল না, বা এটা অনেকেই সে সময় আমাকে বলেছিলেন যে মানে ডিভোর্স হয়ে যাওয়ার পর বাচ্চাটা তো মায়ের পদবি নেয়, মানে পদবিটা তো আমি সত্যি সত্যি অত খুব সিরিয়াসলি ভাবিনি তখন, মানে এভরিডে ফায়ার ফাইটিং। তো তিথি মানে চিত্রাঙ্গদা, সে তার বাবার সঙ্গে কিন্তু অনেক বেশি ক্লোজার ছিল, আর পলিন তো ছোট ছিল, মানে তারপরে ও তখন 4 বছর বয়স, সুতরাং ও কিছু মনে নেই। তিতিন বড় হবার পরে তার যে সমস্ত পুরনো স্মৃতি সেই সবগুলো জায়গা থেকে, মানে আমার মনে আছে একবার ওকে যখন পাসপোর্ট করা হবে সেখানে ওকে বলা হচ্ছিল যে বাবার নাম, ও তখন বললো না আমার এখানে মায়ের নাম দিতে হবে। ওরা তখন পাসপোর্ট অফিসার বলছে না এখানে বাবার নাম দিতেই হবে, তখন বললো যে যদি বাবার নাম দিতে হয় তাহলে আমার পাসপোর্ট চাই না। তো যাই হোক, ওর সঙ্গে যিনি ছিলেন আমাদেরই একজন খুবই শুভানুধ্যায়ী একজন ছিলেন, তিনি বললেন যে ওরকম করে না মা, দিতে হবে, এটা নিয়ম এরকম, এই নিয়ম খারাপ নিয়ম, তখন ছোট তখন। হ্যাঁ, কিন্তু ও তারপরে যেটা করে সেটা হচ্ছে ওর নিজের পদবিটা ও ছেড়ে ফেলে, ও চক্রবর্তী পদবিটা ছেড়ে ফেলে ও আমার নামটাকে ওর পদবি হিসেবে রাখে, চিত্রাঙ্গদা শতরূপা। চিত্রাঙ্গদা শতরূপা নামে ও অভিনয় করছে, তোমরা ধরো নেটফ্লিক্স বা এতে যাতে যেখানে দেখো ওর নামটা চিত্রাঙ্গদা শতরূপাই পাবে। রীতাভরি অবশ্য ওর পদবি নিয়ে খুব একটা বোধহয় ভাবিত নয়, তো ওই জন্য ওর যা পদবি ছোটবেলা থেকে আমি দিয়ে দিয়েছি সেটাই ওর রয়েছে। তুমি কিভাবে ব্যালেন্স করো যখন তুমি একজন প্রডিউসার শতরূপা সান্যাল, তখন ফিল্ম মেকার শতরূপা সান্যালের পার্সপেক্টিভ কি চেঞ্জ হয়? আমি তো অন্য কারোর ছবি প্রডিউস করিনি, আমি আমার নিজের ছবি প্রডিউস করেছি, সুতরাং আমার পার্সপেক্টিভ কিছু চেঞ্জ হয় না, কারণ আমি জানি আমি খুব ফোকাস। মানে তখন তোমার মনে হয় যে না আমাকে বাজেটটা একটুখানি, কারণ তুমি তখন একজন প্রডিউসার, তোমাকে তখন বাজেটের ফান্ডিংয়ের পার্টটাও ভাবতে হচ্ছে যে না আমাকে এর মধ্যে যদি আমি কোয়ালিটিটা দিতে পারি, এই ব্যাপারটা কি কোনোভাবে মনে হয়? কেন, সেটা তো হবেই, সেটা তো হতেই হবে, কারণ আমি চেষ্টা করবো আমার হাত ঘরে যেটুকুনি আছে সেটা দিয়ে আমি বেস্টটা দেওয়ার চেষ্টা করবো, সেটা করে থাকি। এবং সেটা শুধু আমার নিজের প্রোডাকশন বলে না, অন্য কোনো প্রডিউসারের কারণে যখন আমি কাজ করেছি তখন আমি একভাবেই কাজ করি। স্পেশাল চিলড্রেনরা তো এখন সমাজে এখনও কিন্তু অনেক অবস্ট্যাকল ফেস করে। তোমার স্কাচ সোসাইটি, তোমার এনজিও অনেক বছরে, তোমরা অনেক উদ্যোগ নিয়েছো ওদের জন্য, তুমি আমাকে কিছু কিছু ইনিশিয়েটিভের কথা বলো যেগুলো সবাই জানতে চাই। স্কাচ সোসাইটি ফর সোশ্যাল কমিউনিকেশন, এটা তৈরি হওয়ার গল্পটা একটু বলি, সেটা ছোট্ট, বেশি বড় নয়। এটা মানে আমি কখনো কোনো এনজিও তৈরি করবো বা সেখান থেকে মানুষের কল্যাণের জন্য কাজ করবো এরকম কোনো ভাবিটাবি নেই। আমার একজন স্ক্রিপ্ট রাইটার ছিল রাজীব দাস, ও খুবই আদর্শবাদী একটি ছেলে, তো ও কোভিডের সময় মারা যায়, ওই সময়টা বাচ্চা ছেলে, কিন্তু ও সেই সময় কাজ করতে গেছে এতে চাকরি নিয়ে, ও ঝাড়গ্রামে গিয়েছিল। তো সেই সময় ও জানে যে আমি কোনো মানুষের অসুবিধা দেখলে ও ঝাঁপিয়ে পড়া দিদির স্বভাব, আর কি ওই ধরনের একটা সমস্যায় ও আমার কাছে আসে যে পালপাড়া অঞ্চল থেকে, নদিয়া জেলার পালপাড়া অঞ্চল থেকে 3টি মেয়ে তারা পাচার হয়ে গেছে, মানে খুব ছোট কথায় তারা প্রত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে, তাদের কোনো রকমভাবে উদ্ধার করা যাচ্ছে না, পুলিশের কাছে গেলে পুলিশ তাদেরকে হাঁকিয়ে দিচ্ছে। তো এই পরিস্থিতিতে তখন আমি নানা জায়গায় চেষ্টা চরিত্র করলাম এবং দেখা গেল যে ইনসিডেন্টালি সেই সময় যে নদিয়া জেলার যিনি জেলা জজ তিনি আমার বন্ধু স্থানীয়, মানে তিনি অনেক বড়, তাকে আমি যখন বললাম যে আপনি প্লিজ এই পুলিশকে নির্দেশ দিন যাতে এই 3টি মেয়েকে খুঁজে বার করা হয়। পুলিশ 3টি মেয়েকে খুঁজে বার করে, শুধু তাই নয় খুঁজে বার করে বিহার এবং নেপাল বর্ডার থেকে। সেই 3টি মেয়ে যখন ফেরত আসে তখন তাদের যখন জিজ্ঞাসাবাদ করেছিলাম আমরা যে তোমাদের কোনো রকম যৌন নির্যাতন করা হয়েছিল কিনা বা সেভাবে ব্যবহার করা হয়েছিল কিনা, তারা 3জনই নাবালিকা, 3জন বলল যে না সেরকম কিছু না, আমাদের শুধু নাচ গান করতে বলা হয়, কিন্তু 1 মাস বাদে একটি মেয়ের অ্যাবর্শন করাতে হয়। সুতরাং উত্তরটা আমাদের কাছে জানা। এই ঘটনার পরে আমি তখন আমরা রিয়েলাইজ করি যে কোনো জায়গাতেই মানুষের সমস্যা, এটার জন্যে ও শতরূপা ফোন করেছে, এটার জন্য ও এটা করে দাও, এইভাবে যেটা হচ্ছে বারবার আমি এটা করতে চাইছি একটা প্ল্যাটফর্ম তৈরি। তো তুমি জানো আমার প্রোডাকশন কোম্পানির নাম স্টার আমার স্বপ্ন,
তখন আমরা যে এনজিওটা তৈরি করি সেটা নাম দিয়ে স্কার্ট সোসাইটি ফর সোশ্যাল কমিউনিকেশন। আমরা তো সোশ্যাল কমিউনিকেশনের মানুষ, সেইভাবে করি এবং সিনেমার লোকজনই এটাতে প্রথমে যোগ দেয়। আর স্কার্ট কমিউনিকেশন কি সেমই, মানে যে যে ছবি প্রোডাকশনগুলো, মানে আমি যেগুলো ছবি যেগুলো করি সেটা অনলি স্কার্ট, আচ্ছা। তার আগে কিছু কিচ্ছু নেই, হ্যাঁ অনলি স্কার্ট। কিন্তু এটা স্কার্ট সোসাইটি ফর সোশ্যাল কমিউনিকেশন। আমরা এখানে কি কি কাজ করি, মানে অনেক কাজ করি। যেটা কাজ শুরু করছে, এই যে তুমি মানে স্পেশাল চিলড্রেনদের কথা বললে, সেটা কিন্তু পরবর্তীতে আমরা করেছি। আমরা শুরুতে যেটা করছিলাম সেটা হচ্ছে যে দরিদ্র মানুষদের জন্য হেলথ ক্যাম্প করা এবং তাদের এডুকেশনের ব্যবস্থা করা, তাদের বিশেষ করে মেয়েদের, আমি যেটা জানি গরু ছাগল মুরগি পালন, হ্যাঁ আমার ভেটেরিনারি তো সাবজেক্ট, তো সেইখান থেকে তাদের কিছু উপার্জনের ব্যবস্থা করা। তো সেইগুলো করা হলো এবং প্রথম দিকে তাদের প্রত্যেকটা 8টা করে যে মুরগি দেওয়া হলো, মুরগি ছানা দেওয়া হলো, তার টাকাটা দিলেন আমার বাবা, তখন রিটায়ার করেছিলেন, তিনি আমাদের প্রথম টাকাটা দিয়েছিলেন, সেই দিয়ে আমরা ওদের মুরগি ছানা দিলাম। তো এই দিয়ে আমাদের যাত্রাটা শুরু হলো। তার পরবর্তীতে বহু কাজ হয়েছে, বহু কাজ, মানে বলে শেষ করতে পারবো না। তো মানে এরকম যে বছরের শুরুতে এত টাকার কাজ করব, এতগুলো কাজ করব, ওরকমভাবে আমরা ভাবি না। কারণ এখনো পর্যন্ত আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত শতরূপা সান্যাল যেমন মানে পা থেকে মাথা পর্যন্ত ইমোশনাল, আর তাতেই চলে, স্কার্ট সোসাইটি ওইভাবেই চলবে। এই সূত্রেই আমি বলি যে আরবান কালচারে এখন ডিপ্রেশনের টেন্ডেন্সিটা অনেকটা বেড়ে গেছে কিন্তু। আর পেটের সাথে কিন্তু মানুষের একটা ইমোশনাল বন্ডিং ক্রিয়েটেড হচ্ছে। তো তুমি একজন ভেটেরিনারি ডক্টর হিসাবে তোমার কি মনে হয় এই যে ইমোশনাল বন্ডিং, এটা ডেফিনেটলি মানুষকে অনেকটা ডিপ্রেশনের থেকে দূরে রাখছে? এটা আমি নিজেও মানে অনেকের থেকে শুনেছি, যারা বয়স্ক লোকেদের বাড়িতে তো অবশ্যই থাকে, কারণ তারা একা থাকে। তো একজন ডক্টর হিসাবে তোমার কি মনে হয় এখন এই চলনটা অনেকটা বেশি হয়েছে, নাকি আগের থেকেই এই পেট অ্যাডাপ্ট করার ব্যাপারটা ছিল? এর মধ্যে ইউরোপ ঘোরবার আমার সুযোগ হয়েছে এই বছরেই। সেটা হচ্ছে আমি প্যারিসও দেখেছি, মানে প্যারিসে গেছিলাম, মানে ফ্রান্স আর ইংল্যান্ড, দুটো জায়গাতেই যেটুকুনি জায়গায় গেছি তাতে দেখি প্রায় প্রতিটি ঘরে একটি করে পেট আছে, হ্যাঁ। এবং তারা খুবই আদরের। রাস্তাঘাটে তারা যদি নোংরা করে ফেলছে, যে ওনার সে সঙ্গে সঙ্গে কুপিকার দিয়ে তুলে সে একটা রাস্তার পাশের জায়গায় ফেলে দিচ্ছে। মানে ট্রেনে তারা ট্রাভেল করছে, সর্বত্রই তারা এর সঙ্গে রয়েছে। মানে পেট ফ্রেন্ডলি একটা শহর, পেট ফ্রেন্ডলি একটা দেশ, পেট ফ্রেন্ডলি সেখানকার সিটিজেন, এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। ব্যারাজ আমি আমাদের কলকাতা শহরের দিকেই দেখি যে এখন ইয়েতে না তোমার ফেসবুকে অনেক গ্রুপ আছে, তার মধ্যে অনেক গ্রুপের ভিতরে আমি আছি, যার ভিতরে এই পেট সংক্রান্ত বেশ কিছু গ্রুপ আছে। সেখানে আমি যেগুলো দেখি, যেসব খবরগুলো দেখি, সেগুলো ভয়ঙ্কর। ধরো এনআরএস হসপিটালে ওই অতগুলো কুকুর ছানাকে একজন নার্স এসে মেরে দিল, সেটা নিয়ে তো কত খবর হয়েছিল। এবং আমিও সেখানে খুব সোচ্চার হয়েছিলাম যে যে মানুষ মানুষকে বাঁচাতে গেছে সে যদি অ্যানিমালকে মারে, মানে সেখানে আমার মনে হয়েছে তুলনামূলকভাবে জানো তো, এই যে বীরভূমের বিভিন্ন গ্রামে ট্রামে যে যাই, সেখান থেকে মানুষরা সেখানে অনেক বেশি মানবিক, অনেক বেশি পেট ফ্রেন্ডলি। আমাদের এখানে বিভিন্ন তোমার আবাসন তৈরি হয়েছে, সমবায় আবাসন তৈরি হয়েছে, এবং তারা শহুরে, তারা ভদ্র, এবং তারা অনেকটাই অ্যাংলিসাইজড, কিন্তু সেখানে পরিষ্কার লিখে দেওয়া আছে কুকুরের প্রবেশ নিষেধ, এবং সেখানে যদি তুমি বাড়িতে পেট রাখো সেই নিয়ে তারা অশান্তি করেন। এগুলো মানে যারা পেট রাখেন এবং যারা পেট রাখেন না, এই দুজনের ভেতর যে সহাবস্থান, এইটা আমাদের এখানে না খুব সুবিধাজনক নয়। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে দেখছি। আর তুমি ডিপ্রেশনের কথা বলছো, এটা থিওরিটিক্যালি আমরা জানি যে মানুষের ডিপ্রেশন মানে হিলিং করার জন্য একটা পেট, সেটা কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, খরগোশ হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, যেটা কিন্তু তার ওষুধের থেকেও বড়। সেটা আমি তো বহু ক্ষেত্রেই দেখেছি, আমার পরিবারে দেখেছি, আমার ঘনিষ্ঠজনদের কাছে দেখেছি যে তারা নিয়মিতভাবে পেট রেখেছেন, তাকে পরিবারের একজন সদস্য হিসেবে রেখেছেন। একটা কুকুর কতদিন বাঁচে? 10 বছর, 15 বছর। কিন্তু যখনই একটা কুকুর এরকম 10 বছর বয়স হয়ে যায়, তখন পরিবারের লোকজন বুঝে যায় যে এ তো বৃদ্ধ হয়েছে, সুতরাং আমাকে আমার বাঁচার জন্য আরেকজন কাউকে দরকার। তাবরির সাথে তোমার ইনস্টাগ্রাম ফলোয়ার নিয়ে কোনো কম্পিটিশন হয়? মানে ওর এত ফলোয়ার্স, আমার আরও হলে ভালো হতো, এরকম কিছু? ওরা আমার একটা ইনস্টাগ্রাম করে দিয়েছে বটে, এবং আমি ইনস্টাগ্রামটা এখনো পর্যন্ত কি জিনিস আমি সত্যি সত্যি জানি না। আমি শুনেছি যে রিতা বলেন নাকি প্রচুর ফলোয়ার, আমার কি হয় জানি। আচ্ছা, তো ফেসবুকেও কি তোমার মনে হয় যে ওর সেখানেও তো তোমার থেকে ওর ফলোয়ার্স বেশি? হতে পারে, আমি তো সেটা দেখি না। সেটা মানে নো কম্পিটিশন। তোমার আপকামিং
প্রজেক্ট, ফিল্ম প্রজেক্ট বা কোলাবোরেশন কিছু তুমি বলো যেখানে। দেখো আমি না আরো কিছু কাজ আমার করবার ইচ্ছে আছে, সবই মানে বড় পর্দার জন্য ভেবেছি। যদি সেই কাজগুলো করে উঠতে পারি সেগুলো ধরো পরের বা কাজ। আর একটি কাজ আমি গত 1 বছরে প্রায় গুটিয়ে এনেছি, এবার সেটা ছোটদের জন্য এবার একটা ছবি করেছি, আইকম বাইকম। আচ্ছা, বাহ, নামটাও খুব মিষ্টি। হ্যাঁ, এবং ছবিটার ভেতরে মানে আমাদের সেটা কি মানে হল রিলিজ না ওটিটি? অলরেডি হল রিলিজ আছে। হ্যাঁ, 3টে ছোট ছোট মেয়ে, তাদেরই গল্প, তাদের ধরে নাও ইচ্ছে পূরণের গল্প, এবং সেখানটাতে হচ্ছে তার ভিতরে ফ্যান্টাসি আছে। কারণ ক্লাস 2-3 মেয়েরা, মানে আমি যখন 2-3-তে পড়তাম সেই সময়কার ভাবনা থেকেই আমি এই লেখাটা আমার, সবটাই আমার। তো সেইটাতে তাদের জগতে না কোনো ইয়ে থাকে না, ম্যালিস থাকে না, কোনো কু থাকে না, কোনো কদর্যতা থাকে না এই সময়ে মানুষ যখন থাকে। কম বাই কম যখন আসবে সবাই দেখতে তো অবশ্যই যাবে। রিলিজ যখন হবে আগের থেকেই জানতে পারে। যেমন অ্যাসপায়ারিং ফিল্ম মেকার্সদের জন্য তুমি কিছু অ্যাডভাইস বা মেসেজ যেটাই বলো। অ্যাসপায়ারিং ফিল্ম মেকার্স তো সারা দুনিয়া জুড়ে রয়েছে, কিন্তু আমি শুধু বাঙালি ফিল্ম মেকারদের কথা একটাই বলবো, যে ছবি করার সময় ভয় পেও না, কাউকে মনে করো না যে সে একটা সেন্সর বোর্ড হয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছে। সেন্সর বোর্ড ভুলে যাও, ছবি করো মনের আনন্দে। ওটাই হচ্ছে কিন্তু মানুষের স্বাধীন চিন্তা এবং যে উন্নততর ভাবনাগুলোকে মানুষের সামনে নিয়ে আসা, তার একটা পন্থা। ওই পন্থাটাই নিতে হবে।